নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 5 রাজ্যের নির্বাচনী ফলাফল সামনে আসার পর নরেন্দ্র মোদী সরকার যে তৃতীয়বারের জন্য দিল্লির গদিতে বসবেন এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদী সরকারকে হঠাতে ইন্ডি নামের একটি জোট বানানো হয়েছিল, কিন্তু তার যে পিন্ডি চটকে গেছে সেই নিয়ে নতুন করে কেউ কিছু ভাবছেন না। কিন্তু বিজেপির যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে অন্য। বিজেপির টার্গেট হচ্ছে শুধু সরকার বানানো নয়, আবকি বার 400 পার, 400-র বেশি আসন নিয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে চলেছে। আমরা দেখেছি গতবারই যে ফলাফল হয়েছিল 2019-এ, সেখানে নরেন্দ্র মোদী সরকার আর বিজেপি দল তারাই একা 300-র উপর আসন নিয়ে এসেছিল। আর তাই বিজেপি এবার তাদের লক্ষ্যমাত্রাটা বেঁধে দিয়েছে 400-র উপরে আসন। তার মূল কারণ হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে এবার যে ভোটিংটা হতে চলেছে সেখানে ভোটাররা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সেটা বাইপোলার পলিটিক্স হবে। অর্থাৎ আঞ্চলিক দল যেগুলি রয়েছে সেগুলি যে রাজ্যে ক্ষমতায় থাকলে আলটিমেটলি রাজ্যের কোনো উন্নয়ন হওয়া সম্ভব নয়, সেখানে কেন্দ্রের যে দল রয়েছে তাদেরই ক্ষমতায় আসা, এই জায়গাটা এস্টাবলিশ হওয়াটা খুব জরুরি। ফলে দেখুন 4 রাজ্যের যে ভোট হয়েছে সেখানে 3টি বড় রাজ্য যেগুলি রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, সেখানে বিজেপি এসছে। তেলেঙ্গানায় বিআরএস একটা আঞ্চলিক দল ক্ষমতায় ছিল, সেটা তাদের সরিয়ে কংগ্রেস সেখানে ক্ষমতায় এসছে। অনেকে মিজোরাম নিয়ে কোশ্চেন তুলতে পারেন, কিন্তু মিজোরামের যে ভোট ব্যাংক বা এই সামগ্রিকভাবে উত্তর পূর্ব ভারতের যে ভোট ব্যাংক রয়েছে, যে আসন সংখ্যা রয়েছে, সেখানে হয়তো কিছু আঞ্চলিক ব্যাপারটা রয়েছে, কিন্তু ভারতের যে মেন রাজ্যগুলি রয়েছে যেখান থেকে অনেক বেশি মাত্রায় লোকসভা আসন রয়েছে, সেখানে কিন্তু এই বাইপোলার পলিটিক্স হবে। আর সেই যুদ্ধ জিততেই কিন্তু ময়দানে নেমে পড়লেন নরেন্দ্র মোদী, এবং তিনি এমন একটি কাণ্ড করতে চলেছেন যাতে আগামী নির্বাচনে তার প্রভাব যেরকম বিজেপির বাক্সে পড়বে, তার পাশাপাশি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম করেছিলেন সেই লক্ষ্মীর ভাণ্ডার, সেই স্কিমের গুরুত্ব কিন্তু অনেকটাই কমে যেতে চলেছে। আমরা 2021-এর যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে দেখেছিলাম যে বিজেপি নারা লাগিয়েছিল আবকি বার 200 পার, কিন্তু যেটা রাজনৈতিক মহল মনে করেছিল, আমরা যারা এক্সিট পোল, ওপিনিয়ন পোলের কাজ করেছিলাম, আমাদের কাছে যে ডেটা উঠে এসেছিল সেইখান থেকে একটা ফলাফল যেটা আসছিল যে বিজেপি যদি খুব ভালো ফলাফল করে তাদের আসন সংখ্যা কিন্তু 170, 175 এই রেঞ্জে হতে চলেছে। 200 পার করা পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে সম্ভব নয়। অন্যদিকে বিজেপি যদি খুব খারাপ ফলাফল করে তাদের আসন সংখ্যা কিন্তু 130, 35, 40 এই রেঞ্জে থাকা উচিত। কিন্তু বাস্তবে দেখা গেল তার অনেকটা পিছনেই বিজেপি শেষ করেছে। 77টি আসন তারা শেষ পর্যন্ত পেয়েছিল। এর পিছনে অনেকগুলি ফ্যাক্টর ছিল, কিন্তু তার মধ্যে 2টি মেজর ফ্যাক্টর হয়েছিল। একটা হচ্ছিল মুসলিম ভোট, আরেকটি হচ্ছিল মহিলাদের ভোট। মুসলিম ভোটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই রাজ্যের শাসক দল একটা হাওয়া তুলে দিয়েছিল যে নরেন্দ্র মোদী সরকার সিএএ নিয়ে আসছে। সিএএ নিয়ে আসার মেন কারণ হচ্ছে এনআরসি, এবং এনআরসি হলে এই দেশ থেকে সমস্ত মুসলিমকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে, এবং সেই জায়গা থেকে তাদেরকে প্রথমে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এবং তারপর তাদেরকে বাস্তুহারা হয়ে যেতে হবে। এবং এই যে ভয়ের জায়গাটা, সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম পুরোপুরি মুসলিম ভোট কনসলিডেট হয়ে গিয়েছিল তৃণমূলের বাক্সে। তার একটা বড় এফেক্ট ছিল, কেননা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 30-31% মুসলিম ভোট পৌঁছে গেছে। সেখানে যখন এই মাত্রায় ভোটটা প্রায় 100%-এর কাছাকাছি একটি দলের কাছে যাচ্ছে এবং নির্বাচনে জিততে গেলে 44-45% ভোট পেলেই যথেষ্ট, সেখানে কিন্তু তাদের জয়টা অনেক আশান্বিত জায়গায় চলে যাচ্ছে। আপনারা যদি হিন্দু ভোটের ক্ষেত্রে দেখেন, হিন্দু ভোটের 54% নিজেদের দিকে কনসলিডেট করেছিল বিজেপি, যেটা বিজেপির গড় ধরা হয় গুজরাট, সেখানেও কিন্তু এত বড় মাত্রায় হিন্দু ভোটের কনসলিডেশন ঘটে না, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় তারা আসতে পারেনি। তার কারণ ছিল এই মুসলিম ভোটের কনসলিডেশন, এবং তার পাশাপাশি যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মহিলা ভোট। আপনারা জানেন যে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি প্রকল্পের ঘোষণা করে দেন। তিনি বলেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে কিন্তু এই রাজ্যের যারা মহিলা আছে তাদের প্রত্যেক মাসে 500 থেকে 1000 টাকা করে তিনি ভাতার ব্যবস্থা করবেন, এবং তিনি ক্ষমতায় আসার পর সেই জায়গাটা তিনি শুরু করেছেন। এখন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক আপত্তি আছে, অনেকেই প্রশ্ন করেন ভাতা ভিক্ষার ভোট বলেন, কিন্তু দেখুন ভোটের ময়দানে যদি কাউকে রাজনীতি করতে হয় তাকে কিন্তু সেখানকার পালসটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী সেই ওষুধটা প্রয়োগ করতে হবে। এই জায়গাটা নিয়ে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছিলাম, অনেক সম্ভ্রান্ত মহিলার সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং সেই জায়গা থেকে আমরা প্রশ্নটা তুলে এটা বোঝার চেষ্টা করেছিলাম যে সত্যি এই 500 টাকা, 1000 টাকা এর কি মূল্য আছে আজকের দিনে।
500 টাকা দেওয়া হচ্ছে, মানে দিনে তো 20 টাকারও হচ্ছে না, 20 টাকার কাছাকাছিও পাচ্ছে না, তাতে একটি সংসার চলে? যদি 3 জনের সংসার হয় তাহলে ওই এক একজনের জন্য এক এক দিনে 5 থেকে 6 টাকা করে ধার্য করা হচ্ছে, এবং সেটা যদি দিনে কেউ 3টে মিল খায়, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খায়, এক একটা মিলের জন্য 2 টাকাও কেউ পাচ্ছে না, তারপরও সেইটার জন্য ভোট দিচ্ছে একটা রাজনৈতিক দলকে। এটা কী করে সম্ভব? এটা আমরা বোঝার চেষ্টা করছিলাম, এবং সেই জায়গা থেকে যে তথ্যটা উঠে এলো সেটা কিন্তু মারাত্মক। তারা বলছে যে কত টাকা এই সরকার দিচ্ছে এটা ফ্যাক্টর নয়, কিন্তু মহিলাদের জন্য যে তারা সরকার ভাবছে, মহিলারাও যে এই রাজ্যের ভোটার, মহিলাদেরও যে একটা সম্মান আছে, এই জায়গাটা যে সরকার ভেবেছে এটাই তাদেরকে কিন্তু ভাবিত করেছে, এবং সেই কারণেই কিন্তু তারা ইভিএমে গিয়ে তৃণমূলের বাটনটায় প্রেস করেছেন। এই যে জায়গাটা, এই জায়গাটাতেই কিন্তু পিছিয়ে পড়েছিল বিজেপি, এবং তার ফলে হিন্দু ভোটের 54% কনসলিডেশনের পরেও বাংলা থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল তাদের হয়নি, এবং এই জায়গাটাতেই কিন্তু বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিতে চলেছে। এবার গোটা দেশে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগেই বড় চমক, কেন্দ্রের এত টাকা পাবেন মহিলারা। দেখুন, যে ঘটনাটা শোনা যাচ্ছে যে বিজেপিও কিন্তু তাদের যে পলিটিক্যাল অ্যানালিসিস রয়েছে সেই জায়গা থেকে দেখেছে যে মহিলাদের এই সম্মানের জায়গাটা, এটা কিন্তু মারাত্মক এফেক্ট পড়ে, এবং বহু জায়গাতেই এখন যেহেতু নারীদের প্রতি সম্মানের জায়গাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পরিবারের সম্মান রক্ষার্থে যদি মহিলারা খুশি থাকেন সেক্ষেত্রে কিন্তু পুরুষরাও প্রভাবিত হন, এবং তার একটা পাইলট প্রজেক্ট হিসেবে মধ্যপ্রদেশ দেখা হয়েছিল। এবং মধ্যপ্রদেশের আপনারা জানেন যে কোনো ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে যে ইঙ্গিত ছিল যে হ্যাঁ, বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে, কিন্তু কংগ্রেসের সঙ্গে তাদের লড়াইটা নেক টু নেক হতে চলেছে, একদম যে কেউ জিততে পারে এরকম জায়গায় রয়েছে, কিন্তু সামান্য এগিয়ে থাকতে পারে বিজেপি। এবার 2018 যে বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে হয়েছিল সেখানে কিন্তু কংগ্রেস প্রাথমিকভাবে সরকার গড়েছিল, তারপর সেই কংগ্রেস ভেঙে চুরে একাকার হয়ে যায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো হেভিওয়েট নেতা কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং বিজেপিতে যোগদান করেন, এবং তারপরেও যে ওপিনিয়নটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। অর্থাৎ এখানে কিছু একটা এমন করতে হবে যেখানে কিন্তু লড়াইটা ঘুরে যেতে পারে, এবং সেই জায়গাতেই পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু বিজেপির তরফেও সেখানে এই মহিলাদের সম্মান হিসেবে লাডলি বেহনা প্রকল্প শুরু করা হয়, এবং সেটা অনেকটা আমাদের এই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো। সেখানে বোধহয় 1250 টাকা দেওয়া হয়, যেটা ভোটের পর বাড়িয়ে 1500 টাকা করার কথা রয়েছে মধ্যপ্রদেশ সরকারের। শিবরাজ সিং চৌহান তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে সেটা আগামী বছরের মধ্যে 3000 টাকা অবধি বাড়িয়ে দিতে পারেন। এবং এই যে জায়গাটা আমরা দেখলাম, এইটাই কিন্তু ভোট ব্যাংকে মারাত্মক রকম এফেক্ট পড়ে গেল। মহিলা ভোট পুরোপুরি বিজেপির দিকে কনসলিডেট করলো, এবং সবাই যেটা মনে করছিলেন নেক টু নেক ফাইট হবে, সেখানে বিশাল ম্যান্ডেটে কিন্তু জয় এলো। 164 আসন পেল বিজেপি, এবং সেখানে 66তে থেমে যেতে হলো কংগ্রেস। ভাবুন, একটা দল যাদেরকে বলা হচ্ছে তারা সরকারে আসলেও আসতে পারে, কতখানি পিছনে তারা চলে এলো। অর্থাৎ এই যে মহিলা ভোট, এরা কিন্তু এটাতে প্রভাবিত হলেন, এটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। ফলে আপনারা জানেন 2024 যে লোকসভা নির্বাচন হবে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল-মে মাস নাগাদ, এবং তার আগে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট, এই দ্বিতীয় সরকারের শেষ বাজেট হতে চলেছে ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি এখন বাজেটের ডেট হয়ে গেছে। এবং সেখানে নির্মলা সীতারামন, কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী রয়েছেন, তিনি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন। অর্থাৎ ভোটের বছরে পুরো বছরের বাজেট পেশ করা যায় না, কেননা ভোটের ফলাফলে কি হবে কেউ জানে না, জনগণ কাকে রায় দেবেন, কাকে ক্ষমতায় আনবেন। ফলে সেই ভোট অবধি চলা অবধি একটা বাজেট করা হয়, এবং তারপর ভোট মিটে গেলে সেই সরকার এসে পূর্ণাঙ্গ বাজেটটা আবার পেশ করে। যে সরকারি ক্ষমতায় আসুন তারা তখন পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সেটা করে। তো এই ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যেটা শোনা যাচ্ছে যে মধ্যপ্রদেশে কিন্তু যে ফ্যাক্টরটা কাজ করেছে সেটা এবার সারা দেশে কিন্তু ছড়িয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদী সরকার। আপনারা জানেন যে মহিলা ভোট কিন্তু ইতিমধ্যেই বিজেপি টার্গেট করে ফেলেছে। কেন ওই বললাম, আপকি বার 400 বার। বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না এটা এখন আর প্রশ্ন নয়, বিজেপি কত আসন নিয়ে ক্ষমতায় আসবে, কতখানি শক্তিশালী মোদী সরকার হবেন, সেটাই কিন্তু এখন মেন প্রশ্নের জায়গা রয়েছে। এবং তার ফলে একটা সংসদের বিশেষ অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু মহিলা ভোটারদের এবং মহিলাদের সংরক্ষণ দেয়া নিয়ে একটা বিল পাশ হয়েছে, এবং এটা নিয়ে যথেষ্ট হাওয়া তোলার চেষ্টা করা হবে। কিন্তু আপনারা জানেন যে তার যে সময়কাল বেঁধে দেওয়া হয়েছে সেটার কিন্তু ইমিডিয়েট এফেক্ট আমরা লোকসভাতে বা রাজ্যসভাতে বা বিধানসভাগুলোতে আমরা দেখব না।
সুতরাং সেই জায়গা থেকে সেটা হাওয়া তোলা হলেও তার প্র্যাকটিক্যাল এফেক্টটা কিন্তু মানুষের চোখে পড়বে না, এবং এই প্র্যাকটিক্যাল এফেক্টটা কিন্তু ভোটের ময়দানে অত্যন্ত জরুরি। শুধুমাত্র মহিলারাই নয়, অবশ্যই করে বিজেপির টার্গেটে থাকবেন কৃষকরা, যুবকরা, শিক্ষকরা, তাদের সকলের জন্যই কিছু না কিছু স্কিম আসবে। এমনকি যারা সংখ্যালঘু, সত্যি করে এই দেশের সংখ্যালঘু অর্থাৎ ট্যাক্স পেয়ার, সারা দেশে 3% মানুষ মাত্র রয়েছেন যাদের ট্যাক্সের টাকায় কিন্তু গোটা দেশটা চলছে, তাদের জন্যও কিন্তু বেশ কিছু রিলিফের ভাবনা রয়েছে। সেটা ভোটের আগে যে বাজেটটা হবে সেখানে স্পষ্ট হবে, কিন্তু সেখানে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে কিন্তু এই লাডলি বেহেনার মতো প্রকল্প সারা ভারতবর্ষ জুড়ে চালু করা। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা এফেক্টিভ হয়ে গিয়েছিল, যে কথাটা বললাম, যে অনেক সম্ভ্রান্ত মহিলাও বলছেন যে সরকার আমাদের জন্য ভাবছেন। এমনকি মানে মাতৃসমা একজনের সঙ্গে কথা বলেছি, আমার আত্মীয়, তিনি বলছেন যে আমি জিজ্ঞেস করছি যে আপনার এই টাকাটার তো কোনো দরকার নেই, 500 টাকা নিচ্ছেন আপনি। বলছে দেখো, মমতা সরকার তো তবু আমাদের কথা ভেবেছে, মোদী সরকার কি ভাবছে, মোদী সরকার আমাদের কথা ভেবেছে। এই জায়গাটাতেই কিন্তু পিছিয়ে যাচ্ছিল বিজেপি। ফলে এখানে হাওয়া থাকলেও কিন্তু সেটা ভোট বক্সে ফাইনালি কনভার্ট হয়নি, এবং তার ফলে বহু আসন লো মার্জিনে হয়েছে, কিন্তু ভোটের ময়দানে এক ভোটে জয়টাও জয়, এক ভোটে হারটাও হার। আর তাই সেই জায়গা থেকে কিন্তু মোদী সরকার এই স্কিম নিয়ে আসতে চলেছে। এখন যদি এই জায়গাটায় এই স্কিমটা চলে আসে, কেন্দ্র সরকারও টাকা দিচ্ছে, রাজ্য সরকারও টাকা দিচ্ছে, ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি নিউট্রালাইজ হয়ে যাবে। যদিও তৃণমূলের পাল্টা প্রচার করতে পারে যে দেখো আমরা দিয়েছিলাম, তার পাল্টা হিসেবে এরা করেছে, আমাদের এরা ফলো করছে, কিন্তু ওইটা সাধারণ মানুষ কিছু দেখে না। যখনই মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে, একদিকে তৃণমূলের দাঁড়িপাল্লায় রয়েছে দুর্নীতি, চাকরি চুরি, এই রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিল্প সংস্থান নেই, এই জায়গাগুলো রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্প। এখন গ্রামের একটা প্রান্তিক মানুষ, তিনি কিন্তু এই দুর্নীতি এত কিছু নিয়ে ভাবিত নন। তিনি ভাবিত হচ্ছেন এই যে আমি জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে এই যে টাকাটা পাচ্ছি। এবার অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে এই যে টাকাগুলো আসে, সরকার যে টাকাগুলো দেয় তার একটা অংশ কাটমানি হিসেবে আবার সরকারি দলের লোকগুলোর কাছে ফেরত যায়, বা তাদেরকে সেই টাকাটা না দিলে সেক্ষেত্রে কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। কিন্তু যারা কিছুই পাচ্ছিলেন না তারা যদি এই টাকাটা পান এবং সেখান থেকে একটা অংশ কাটমানি হিসেবে এই শাসক দলের নেতাদের দিতে হয়, তাদের কিন্তু খুব একটা আপত্তির জায়গা নেই। কিন্তু যে মুহূর্তে এখানে মোদী সরকার একটা এমন প্রকল্প চালু করবেন যেটা ওই জনকল্যাণমুখী প্রকল্প সমতুল্য হয়ে যাবে, তখন কিন্তু ওই জায়গাটা ব্যালেন্স হয়ে যাবে। রাজ্যও দিচ্ছে, কেন্দ্রও দিচ্ছে, তাহলে কে ভালো কে খারাপ ওই বেসিসে আমি ডিসকাস করব না। এবার তাহলে মানুষের ফোকাসটা ঘুরতে শুরু করবে অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ দাঁড়িপাল্লার অন্য পাল্লাটার দিকে, যেখানে দুর্নীতি রয়েছে, যেখানে শিল্প সংস্থান নেই, যেখানে কর্মসংস্থান নেই, যেখানে সরকারি চাকরি অবলুপ্তি ঘটছে, যেখানে ডিএ নিয়ে ক্ষোভ বাড়ছে, এই যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু হাইলাইট হবে। এবং সেইটা যদি হাইলাইট হয়, এই যে মহিলা ভোটটা কনসলিডেট হয়েছিল, সেই মহিলা ভোটের কিন্তু একটা বড় অংশ বেরিয়ে আসতে পারে তৃণমূলের ভোট বাক্স থেকে। এর পাশাপাশি এই 2021-এর নির্বাচনে সিএ এবং এনআরসি, এই দুটো জিনিস নিয়ে যে জুজু তৈরি হয়েছিল, যে ভয়ের বাতাবরণটা তৈরি হয়েছিল, যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলেই আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে, আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, আমাদের বাস্তুহারা হতে হবে, সেই ভয়ের জায়গাটা কিন্তু সংখ্যালঘু সমাজের কাছ থেকে অনেকটা সরে এসছে, যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে বুঝছে, এবং সেই কারণে তারা কংগ্রেসের সঙ্গে জোট করার চেষ্টা করছে। এখন সংখ্যালঘু ভোটের একটা অংশ যদি তাদের কাছ থেকে বেরিয়ে আসে, মহিলা ভোটের একটা বড় অংশ যদি তাদের কাছ থেকে বেরিয়ে আসে, তাহলে আলটিমেট যে রেজাল্টটা হবে সেটা কিন্তু সারা ভারতবর্ষের রাজনীতিকে চমকে দিতে পারে। বিজেপি যে 35 আসনের স্বপ্ন বাংলা থেকে দেখছেন, সেই 35 আসনকে ছাপিয়ে বিজেপির সাফল্য কিন্তু বাংলায় আসতে পারে। এবং সেই জায়গাটা যখন মধ্যপ্রদেশে অত্যন্ত সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশন হয়েছে, তার ফলে কি মোদী সরকার সারা দেশে সেটা ইমপ্লিমেন্ট করার কথা ভাবছে? এই জায়গাটা নিয়ে কিন্তু নতুন করে চর্চা শুরু হয়ে গেছে জাতীয় রাজনীতিতে। সত্যি মোদী সরকার এই ধরনের কোনো প্রকল্প চালু করবেন, এবং সেই প্রকল্প চালু করলে তার বেনিফিট বিজেপির বাক্সে যাবে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসকে আটকাতে বা তৃণমূল কংগ্রেসকে একদম ডাউন করে বিজেপির ক্লিন সুইপ নিয়ে বেরিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।